আর এই গাভীর মা এই সারের মা দিত 20 লিটার, আবার 20 লিটারের সার যদি ওই মেয়েটাকে যদি বীজ দেই তাহলে ও 12 লিটার আর দিবে না, 16 লিটার কমে যাবে। আপনাদের একটু কষ্ট হতেছে বুঝতে না? হ্যাঁ হ্যাঁ কি জানি বললেন কথাটা? না 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 আমি আমি নিজেদের ভাই বোনের ভিতরে, নিজেদের বাপ মেয়ের ভিতরে বিয়ে দিব না, ইসলামে নিষেধ। যদি দেন তাহলে স্ট্রং স্টাউট শক্তিশালী বাচ্চা হবে না, এটা প্রোডাকশন এত আসবে না, উৎপাদন এত পারবে না। করছে কি এর মা দুধ দিত 100% সার, এর মা দুধ দিত মানে 20 লিটার, আর ওইটার বকনা মানে এই শারীরিক মেয়ে 20 লিটারের কাছে 12 লিটারের মানে বকনা বা বকনারে আমি 20 দিলাম, যেখানে পারার কথা 16 লিটার হওয়ার কথা আপনাদের হিসাবে, তাই না? সেখানে কমে যাবে। কারণ কি জানেন? ওই বাচ্চারা হয় প্রতিবন্ধী হবে অথবা প্রোডাকশন এত হবে না। এইটার নামকে বলা হয় ইনব্রিডিং, আন্তঃপ্রজনন। মানে বাবাকে দিয়া মেয়েকে প্রজনন করানো যাবে না। আমরা কি করবো জানেন? ওই 20 লিটারের আরেকটা সার আছে, ওই সার দিয়ে এই গাভীটারে প্রজনন করাবো। আপনারা কি জিনিসটা বুঝতে পারলেন এখন? জি স্যার। আমাদের 250 বাংলাদেশে 250 সার আছে। এখন আমি যে সারের বীজ দিয়ে ওনাকে তৈরি করলাম, ধরেন বাচ্চাটা আজকে বীজ দেওয়া হয়েছে, সেই বাচ্চাটা বকনা হবে, তার ভিতরে শিশু থেকে কিশোর হবে, তারপরে তার যৌবন হবে, তারপরে সে গরম হবে, গরম হলে ওইটাকে হিট দেবো, তাতে 10 মাস তো পেটে বাচ্চা থাকলোই, তারপরে সে আরো 14 মাস 15 মাস 18 মাসেও অনেক সময় গরু হিটে আসে, আসে না? 2 বছরে আসে, 2.5 বছরে আসে, আসে না? আসে। এই কারণে বাংলাদেশ সরকার করছে কি, এই সারটাকে যদি নোয়াখালীর বীজ আমাদেরকে দেই, এই 2 বছর পরে এই সারের বীজ আর নোয়াখালী দিবে না। কারণ কি কোন ক্রমে ভুল ক্রমে ওই সারের বীজ ওই গাভীর মেয়ের ভিতরে পড়তে পারে। এইটাকে অ্যাভয়েড করার জন্য এই সারটা তুলে নিয়ে চলে যাবে হলো, এই সারের বীজটা চলে যাবে রাজশাহী। কেন জানেন? ইনব্রিডিং করানোর, চেক দেওয়ার জন্য, মানে আন্তঃপ্রজনন চেক দেওয়ার জন্য, যাতে বাপ মেয়ের ক্ষেত্রে বীজ না দেওয়া যায়। এটা এই হিসাবটা আপনাদের না, এই হিসাবটা আমাদের। আমাদের 3টা সার আছে আমার নোয়াখালী। আমি কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা এই বীজের হেড 3টা জেলা। আমি আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, এখন ডেপুটি ডিরেক্টর মানে উপপরিচালক হয়ে গেছি। আমি এই 3টা জেলার বীজ কিভাবে আপনারা কোনটাকে কিভাবে দিবেন এইগুলো সিলেকশন আমরা করি। আমরা করি কি 3টা 5 1 3টা 5 5 5 5 1 একটা সার আছে, ওই সেনবাগের দিয়ে খুব ব্যবহার হচ্ছে এই সারটা। ওই সারের ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে জানেন? এর যদি বাচ্চা হয়, অনেক বড় বড় বাচ্চা, না আমি ওরা বেলজিয়াম বাচ্চা, আমার কাছে দরখাস্ত নিয়ে আসতে হবে এলাকা থেকে যে স্যার এই সারটা যেন আমাদের নোয়াখালী থেকে কোনোদিনও সরে না, এই বাচ্চা ছাড়া তো নিতেই চায় না। কিন্তু ওই ইনব্রিডিং চেক করার জন্য আমি অলরেডি 2 বছর পার হয়ে গেছে জন্য আমি ঢাকায় অফিসে রিপোর্ট করে দিছি এই সারটা 2 বছর এক্সটেন্ড করে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি সারটা নিয়ে যাবেন। এই জ্ঞানটুকু ওনাদের হয় নাই। আজকে আপনারা যে ট্রেনিংটায় যে জ্ঞানটুকু বুঝতে পারছেন, আপনারা কি ক্লিয়ার হতে পারছেন? এইবার আসেন আপনারা এই লাল গরুর ক্ষেত্রে। একটা গরু লাল সর্বাধিক 18 লিটার যদি দুধ দেয় লাল, এর ভিতরে ওই ফ্রিজিয়ানের রক্ত রয়ে গেছে। লালের ভিতরেও ফ্রিজিয়ান রক্ত ছিল। আগে আমরা 3টার সাথে মিক্সার করতাম, মানে ফ্রিজিয়ান, শাহিওয়াল আর দেশি। ফ্রিজিয়ান আবার শাহিওয়াল এইভাবে রাখতাম। কিন্তু এইটাতে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। তখন সরকার নীতিমালা করলো লালকে লালই দেওয়া লাগবে, অথবা
অথবা দেশিকে দিব, আর ফ্রিজিয়ানকে ফ্রিজিয়ানই দিব। আমরা আজকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে যে 20 লিটার 30 লিটার 10 লিটার 12 লিটার যে দুধগুলো তৈরি করছি, এখন লাল বীজ যদি দেই, স্যার আমার গাভীটাতে লাল বীজ দিয়ে প্রথমেই করো, যেটা দুধ 12 লিটার হয় ওই দুধের পরিমাণ এসে যাবে 6 লিটার। আমাদের বাজারে গেলে কেউ কি জিজ্ঞাসা করে যে এই গাভীর দুধটা লাল না কালা? কেউ কি বলে? আমার দুধটা দেখে যে এই দুধটা মানে ভালো কিনা, এটাই তো দেখে, পার্সেন্টেজ ভালো কিনা এইটাই দেখে। তাহলে আমি কেন আপনাদের যে প্রোডাকশনটাকে, যেটা আমরা উৎপাদনটাকে এত দূর নিয়ে গেছিলাম, কিছু কিছু এখন বেসরকারি প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে শুধু এই লাল বীজ আর লাল বীজ ব্যবহার করছে। আমরা 50 বছরে এতটুকু নিয়ে গেছিলাম, সেইটা নেমে এখন এই পর্যন্ত আসছি। এই জন্য বাংলাদেশ সরকার এখন বলছে এখন আর এই স্টাফদেরকে বুঝায় লাভ নাই, এখন বুঝাবেন আপনারা খামারিদেরকে। যার জন্য আজকে এই অফিস এই ট্রেনিং এর এই আয়োজন করছেন। আপনারা কোন ক্রমে এই লালকে শুধু দেশি অথবা শাহিওয়াল ছাড়া লাল বীজ ব্যবহার করবেন না। আপনারা সবাই চেষ্টা করবেন ফ্রিজিয়ান যদি দেই তাহলে আমাদেরকে ফ্রিজিয়ান তাও 100% সব গরুকে ব্যবহার করা যাবে না। আপনার দুধ বেশি হয় 15-16 লিটার, ওটাতে কেউ 100% দিয়েন না, তাহলে আপনার দুধ অবশ্যই কম হবে। আপনার গরুতে কত পার্সেন্টের বীজ দিবেন আপনারা নিজেরাই আজকের ট্রেনিং এর পরে সিদ্ধান্ত নিতে পারবেন না আপনারা? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডাক্তার সাহেব যে বীজটা দিল কত পার্সেন্টেজ দিল, ডাক্তার ওই লিখে দিক সে না দিক, আপনার উচিত আপনার গরুটারে এই গত বছর আমি এটা 75% দিছি, তুমি কত নাম্বার দাও। তাহলে এই রেকর্ডটা কি ডাক্তার রাখবো না আপনারা রাখবেন? এই রেকর্ড যদি সংরক্ষণ আপনারা করতে পারেন তাহলে আপনারা ভবিষ্যতে আরো উন্নতির দিকে যেতে পারবেন। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? আপনাদের একটা কমন একটা কোশ্চেন, সবাই বলে স্যার গরুর বীজ দেই, এই হুদা বীজ দেয়, পুলিশ বাবু বীজ দেয়, ব্র্যাকের বীজ দেয়, থাকে না। বাজারে একটা খবর হয়ে গেছে সরকারি বীজ কাজই করে না, ভালো না। আমি শুনতেছি সরকারি বীজ কাজই করে না। আমি মাত্র সার্কেল থেকেও নিব কয়েকটা ছেলে নিব, নোয়াখালী সদরে কয়েকটা ছেলে নিব সরকারি ওই যারা বীজ দেয়, ছেলে নিব 5 জন, ব্র্যাকের লোকই আছে 22 জন বিভিন্ন জায়গায় থেকে। সরকারি বীজ যদি তাই না হয়, ওই যে বাজারে বিক্রি করে একটা তাবিজের মধ্যে একটা ওষুধ বিক্রি করে, ওই তাবিজ দিয়ে মানুষের শরীরে এমন কোন রোগ নাই যেটা ভালো হয় না। প্রত্যেকটা লোক এবং খুব মজা মজা করে কথা বলে, শুনতেও ভালো লাগে, মনে হয় যে ওর টাকা পকেটে কয় টাকা চাই, 20 টাকা না, আমি 30 টাকা দিই নেব, ওদের নাই কথা না। এটাই হলো সিস্টেম। আমাদের বাংলাদেশ সরকার অনেক চিন্তা ভাবনা করে এরকম একটা সার তৈরি করতে কমপক্ষে 20 থেকে 30 লাখ টাকা খরচ। এটা সহজ কথা না, এটাকে প্রবেন বলবো। কাজেই আমরা অনেক হিসাব কিতাব করে তারপরে আমাদের এই বীজটাকে আমরা দেওয়ার চেষ্টা করি। এখন বীজ কেন থাকে না সবাই যেটা বলে, সেটার একটা কাহিনী আপনারা সবাই শোনেন। এই একটা ছবি দেখেন, আমি আর বেশি বিরক্ত করবো না, মাত্র 3-4 মিনিট। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এই একটা জিনিস দেখেন, এইটাকে বলা হয় গাভীর জনন অঙ্ক। এইটা হলো ডিম্বাশয়। এই যে ছোট ছোট পেঁচানো জিনিস দেখতেছেন না, এইটাকে বলা হয় ডিম্বনালী। আর এই যে সিংহের মতো দেখা যায় না, এটা হলো জরায়ুর হর্ন। আর এই যে একটা যে ছিদ্র দেখতেছেন না, তার উপরেরটার নাম হলো জরায়ু। আর এইটা হলো জনিপথ, আর এইটার নাম হলো ভালবা, জনিমুখ। আর এই যে ছোট্ট একটা জিনিস দেখতেছেন না, এইটাকে বলা হয় সার্ভিক্স গ্রীভা। এখন প্রশ্ন হলো, গরুটা যখন গরম হয় তখন এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসে, একটা ডিম আসে, একটা ডিম তৈরি হয়। সেই ডিমটা
ওই আসে বড় হয়, প্রথমে ছোট্ট হয়, তারপর আস্তে আস্তে বড় হয়, এই ডিম্বাশয় থেকে এই ডিমটা তৈরি হয় এই নলের ভিতরে যায়। কার ভিতরে যায়? এই নালিকার ভিতরে যায়। ডিম্ব নালিকার ভিতরে যাইতে যাইতে এইটাকে বলা হয় জরায়ু। এই জরায়ুতে আসতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। গরু গরম হইলে আমরা বলি কমপক্ষে 12 ঘন্টা পরে বীজ দেয়। এই ডিমটা 6 ঘন্টার উপরে বাঁচে না, শরীরের ভিতরে মরে যায় তৈরি হওয়ার পরে। তাহলে গরুটা গরম হয়েছে ঠিকই, গরুটা গরম হয়েছে, এখন আপনারা আমাদের ডাক্তার পাইলেন, এই যে এইটার নাম হইল গ্রিভা সার্ভিক্স। এই সার্ভিক্সটা এই প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা ওই যে গানটা দিয়ে এই সার্ভিক্সটা পার করে দিই। এই সার্ভিক্সটা 3টা রিং আছে, এরকম 3টা রিং থাকে, 3টা রিং, এই 3টা রিং পার করে দিই। দেওয়ার পরে তারপরে আমরা এই জরায়ুর মধ্যে আমরা ওই বীজটা দিই। যদি ও কেবল গরম হয়েছে, খুব গরম, তাহলে তো ওইটা আসতে তার 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে, আসলো না, আপনি বীজ আগেই দিয়ে দিলেন, এই বীজটা 6 ঘন্টা পরে পরে, তাহলে কি পেটে বাচ্চা ধরবো? তাহলে খেয়াল করেন, আমার গরু গরম হইলেই কিন্তু বীজ আমরা দিব না কোন কারণে। এই জরায়ুর এই মুখটা, এই সার্ভিক্সের এই মুখটা 2 সময় খোলে, সবসময় বন্ধ, এবং এইটাকে জীবাণু মুক্ত বলে। এই জরায়ুটা কোন সময় খোলা, 2 সময় খোলে। একটা হলো গরম হইলে, আরেকটা হলো বাচ্চা দেওয়ার সময়। গরম না হইলে এই মুখটা খুলবে না, সিল থাকবে। কি মানুষ, কি গরু, কি বিড়াল, কি অ্যানিমেল, মানে ফিমেলের এই জায়গাটা কোন ক্রমেই খুলবে না, বন্ধ থাকে। এখন প্রশ্ন হইল, আপনার এই গরুর ডিমটা এসে এখানে সে 6 ঘন্টা অনেক লাফালাফি খেলাধুলা করছে, কোন সারের কোন বীজ এই জায়গাটায় এই জরায়ুতে এসে পৌঁছায় নাই। দেখছেন না কথাটা? যদি জরায়ুতে এসে না পৌঁছায়, তাহলে তো 6 ঘন্টা পরে ডিম শেষ। ওই টাইমে যদি বীজ দেই, তাহলে ওই বীজটা কি পেটে বাচ্চা ধরবে? দেখেন, পেটে বাচ্চা ধরে। কাজেই আপনাদের খেয়াল রাখতে হবে, বীজটা দেওয়ার বেস্ট টাইম কখন, কোন সময় হিটে আসছে। মজার একটা ঘটনা হইলো, এই রাত্রে হয়তো গরু গরম হয়ে রয়েছে, সন্ধ্যা রাত্রে আপনি তো গরু গোয়ালে দিয়ে চুপচাপ হয়েছে, তারপরে সকালে উঠে দেখলেন গরুটা গরম হয়েছে, তখন ডাক্তার সাহেব, উদা সাহেব অথবা বাবু, পুলিন বাবু, একটু আসেন, আমার গরুটা ডাক্তার লাগবে, হিটে আসছে। যেই কেউ ডাকেন, তখন ওনারা একটা কোশ্চেন করে না? কি কোশ্চেন করে বলেন তো? কেন বলে? এখন কি আপনাদের ব্রেনে ধরতেছে যে কেন এই কথাটা বলে? যদি বলেন আপনারা সকালে, তাহলে বলবো বিকালে দিব বা কালকে সকালে, বলে না? আর যদি বলেন না আগ্রাতে আসছে, তখন বলে ঠিক আছে, আরো 1-2 ঘন্টা পরে আসতেছে। দেখছেন না খেলা? এখন মাঠে ঘাটে এতই ডাক্তার হইছে, পুলিন বাবু অথবা হুদা সাহেব কইল, স্যার অথবা এ চাচা অথবা কাকা, আপনার গরুটা গরম হয়েছে, এখন বিকেলে না দিলে গরুটা থাকবো না। এত কথা তার মোবাইলে বলা যায় না। আজকে ট্রেনিং এ যেভাবে পরিষ্কার হচ্ছে, তখন আপনারা করলেন কি ওই সাইড দিয়ে রাখছেন, ডাক্তারের তো অভাব নাই। এই তুমি আমার গরু হিটে আসছে, কোথায় উদারে বলছি, আসে না, খবর নাই, বাদ। যারা সারা জীবন বীজ দিছে, কোন কারণে যদি এক্সপার্ট না হয়, হাত যদি পাকা না হয়, এই ছিদ্রটার ভিতরে যদি ডাইনে অথবা বামে আঘাত দেয়, তাহলে এইটা সারা জীবনের তরে বন্ধ হয়ে যায়। এটাকে সার্ভিস বলে, ফাইব্রাস টিস্যু দিয়ে বন্ধ হয়ে যায়। এরা তখন হাত দিয়ে বলে কি, আপনার গাভীর পেটে বাচ্চা ধরবে না, এটা খুব শক্ত। অনেক ডাক্তাররা বলে না, এই যদি এইটা যদি কোন কারণে কোন ডাক্তার গিয়ে এখানে হাত দেয়, ওখানে রক্ত আসে। কাজেই আপনারা কোন ক্রমেই এই জিনিসটা এক্সপার্ট হার্ট না হলে
আপনারা একটা গরুতে 5 লাখ টাকা দাম, পেটে বাচ্চা না ধরলে 60,000 70,000 টাকা মাংস হিসেবে, তাই নয় কি? তাহলে আমাদের 5 লাখ টাকা কি এত সহজ জিনিস? অনেক কষ্ট সৃষ্টি করে আমরা এই দেশে 20 লিটার 18 লিটার একটা দুধ তৈরি করছি, আর সিম্পল একটা গা দিয়েই এই গাভিটার 12টা বাজায় দিয়ে ফেলতে পারি। কাজে আপনাদের চিন্তা করতে হবে কারে দিয়ে, উপযুক্ত লোক দিয়ে কিভাবে কত সুন্দরভাবে এই বীজটা দিতে পারে। এটা খুব সেনসিটিভ একটা জায়গা, একটা হাত দিলে একটু জোরে আঘাত করলেই বাস গাভিটা শেষ। অনেকেই এই ছিদ্রটা পায় না, সার্ভিসটা এইখানে ফেলে দেয়, ডাইনে দেয়, পায়ে দেয়। আমার এমনও রেকর্ড আছে, একটা কর্মী, এনজিওর একটা কর্মী, স্যার ওই যেটা দিয়ে বীজ দিতে নিছিলাম ওই টিউবটা আর খুঁজেই পাই না। এই মানে হচ্ছে কি, এই ছিদ্র দিয়ে যে দিয়ে ফেলছে ওটা সার্ভিক্সের ভিতরে, সে এতই প্রেসার দিয়ে ওই টিউবটাই আর খুঁজে পাচ্ছে না, চলে গেছে ভিতরে। এরকমও হয়। দেখেন, একটা যেখানে স্টেরিলাইজড একটা জিনিস, সেখানে একটা ঘটনা ঘটে যায়। অনেকেই গরুটা সবসময় ভালো করে কন্ট্রোল করবে। যদি কোনো কারণে যে স্টিলের যে যন্ত্রটা দিয়ে দেয়, যদি একটা লাভ দিয়ে যদি কোনো কারণে ভেঙে যায়, তাহলে এইসব জায়গা দিয়ে অনেক ক্ষত আঘাত পাইতে পারে। খুব সেন্সিটিভ একটা জিনিস। যদি গ্যাসের বীজ বাইর করে, কোন ক্রমে আপনারা এই গরম পানি ছাড়া বীজ দিতে দিবেন না। আপনারা একটু খুব সচেতন অনুযায়ী এই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। গরুর গোবর আছে, একটা গরু ধরেন এই অফিসে নিয়ে আসলে, ওই দিক থেকে, এটা পাশের গ্রামের নাম কি, বারুইপাড়ার ওই দক্ষিণ পাড়া থেকে আসলো, দৌড়ায় চলে আসলো। সে খেতে কামলা নিছে, বীজ নিছে, দৌড়ায় নিয়ে এসে এই বাড়িতে, এই আমার অফিসে নিয়ে আসছে। আসার পরে এই ডাক্তার সাহেব ওই এখন বীজ দেয়। কই কেন? কই আমার খেতে কাম আছে, চকে কাম আছে, চক ভরা আমার ইয়ে রয়েছে। দেখেন, মানুষ যখন ফুটবল খেলে, অথবা আপনারাই যখন দৌড়ান, দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যান, এক নাম্বার হাঁপান কেন? অনেকেই বলে না পাড়া আমার কি জানি হয় ওটা, না না না, হ্যাঁ হ্যাঁ, পাটা শক্ত হয়ে যায়, ওইটাকে কি বলে গ্রামের ভাষায় বলেন? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আসে, মানে পাটা করে, পেইন্ট করে, এই পা সোজা হয় না, সোজা হয় না, বলে না এই জিনিসটা? হ্যাঁ, মাসেল ফল্ট হয় না, অনেকেরই হয়, ওই গরুরও হয়। ওটাকে, এটা আর কিছুই না, এটা হলো অক্সিজেন যাওয়ার কথা যে পরিমাণ আমরা নাক দিয়ে নিচ্ছি, এই অক্সিজেন শর্ট করে দেয়। আমরা ওই দৌড়াইলে বেশি বেশি অক্সিজেন কনজাম্পশন হয়, ওই বডিগুলো কাজ করে বেশি, কোষগুলো কাজ করে বেশি, ওই কোষে যেই অক্সিজেনের শর্ট করে দেয়, তখন ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে। আর এই জরায়ুটা যেই অ্যাসিড মিডিয়াতে আমরা ওই যে বীজটা দেই, ওই যে কি জানি একটা বীজ দেই সারের, এটার নাম সিমেন্ট, যেই বীজ দিলাম, এই বীজটা দেওয়ার সাথে সাথে আগুনের মতো পুড়ে যায়, যদি এইরকম ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে। এই জন্য গরুটা আনার পরে আস্তে আস্তে হাঁটায় নিয়ে এসে গরুটাকে রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে ডাক্তার বলবে যে বসে, নাম ঠিকানা লিখি, একটু রেস্ট দেন, তারপরে যাওয়ার সময় আবার আস্তে আস্তে নিয়ে যাবেন। তার বীজ দেওয়ার পরেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে যেতে পারে, মানে পুড়ে যেতে পারে। তাহলে আমাদের কাজ হলো, তাড়াহুড়ার কি কোনো কাজ? অনেক কারণ আছে পেটে বাচ্চা ধরবে না, মনে রাখবেন আপনারা। বিশ্বে, আমাদের দেশে, বিশ্বে, ওয়ার্ল্ডে গ্লোবালাইজেশন যেটা তৈরি হয়েছে, সেটার নাম হলো যে যদি আমরা যদি 100টা গরুর গাভীকে যদি বীজ দেয়, বিদেশেও যদি দেয়, জাপানেও যদি দেয়, ইংল্যান্ডে দেয়, আমেরিকাতে দেয়, যদি 70-60টা গাভীর পেটে বাচ্চা ধরে, ওইটাকে 100% সাকসেস ধরে। আমি কি বলে বুঝতে পারছেন কথাটা? মানে 100টা গাভীর বীজ দিলাম, 40টা ধরবে না, এটা বিশ্বে স্বীকৃত। কাজে হুদা সাহেবেরও দোষ না, ওই ব্রাকের ওই লোকেরও দোষ না, আমারও দোষ না, আপনারও দোষ না। তবে পেটে বাচ্চা ধরবে। যেমন আমরা একটা জিনিস স্বীকার করি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা 100%। এটার ভিতরে একেবারে খুঁত নাই, নিখুঁত একটা কথা। কিন্তু আমরা যেটা বীজ দেব, কারোর 40% পেটে বাচ্চা ধরে, কারোর 50% ধরে, কারোর 60% ধরে, 60-এর উপরেও যে যায় না, তাদের এক্সপার্টের উপরে আমাদের এভারেজ হিসাব করে ধরেন। পুলিন বাবু, নুরুল হুদার সাহেব, পুলিন বাবু আর কম বয়সে ইয়া করছে, নুরুল হুদার 30 বছর
ইয়ে হয়ে গেছে, সার্ভিসটা দিয়ে ফেলছে। পুলিন হয়তো 15 বছর সার্ভিস দিছে, আর একটা ছেলে 5 বছর দিছে। এই সব মিলে এভারেজে এই জিনিসটাকে কাউন্ট করা হয়। হয়তো উদার আরো বেশিও হতে পারে, হয় না, হইতেই পারে। সায়েন্স সব সময় ফ্লেক্সিবল, মানে ওঠানামা করে। এক সময় আমরা বলছি শুধু কুয়ার পানি খাও, পরে বললো না কুয়ার পানি খাও না, ডায়রিয়া হয়। টিউবওয়েলের পানি খাও, টিউবওয়েলের পানি খায় তখন তো আর্সেনিক হয় না, কুয়ার পানি খাও। দেখছেন না কথা? সায়েন্স খুব ফ্লেক্সিবিলিটি, এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন। এই একটা আপনাদেরকে যে প্রজেক্টের কারণে নিয়ে আসছে, এইটা মনে রাখেন, ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি। আমরা যেটা দেই সেটা হলো সারের বীজ দিই, এই সার্ভিসটা পার করি। বিদেশে শুরু করছে কি, গরুটা হিটে আসছে, সার না, মানে সারের বীজের নাম হলো সিমেন্ট, শুক্রাণু। আর গাভী থেকে আসে একটা ডিম্বাণু, একটা ডিম্বাণুর ভিতরে, এইখানে একটা ডিম্বাণু যখন আসে, তখন আমরা যখন এই বীজটা দেই, 20 থেকে 30 লাখ এই শুক্রাণু এই দেই, 20 থেকে 30 লাখ। এখন প্রশ্ন হইল, এইটা দেওয়ার পরে ওই ডিম্বাণুটার চতুর্দিক দিয়ে প্রত্যেকটা ওই শক্তিশালী মানে শুক্রাণুটা চতুর্দিক দিয়ে আঘাত করতে থাকে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, এই ডিম্বাণুটার চতুর্দিক দিয়ে যেই আঘাত করে, একটা মাত্র শুক্রাণু এই ডিমের ভিতরে ঢুকে। এরকম গোল আছে, এটার ভিতরে একটা শুক্রাণু ঢুকলেই সে এমন ভাবে ভেঙে যায়, আর কোন শুক্রাণু আর ঢুকার সুযোগ নেই, ওই হয়ে যায় রাজা। তখন পেটে বাচ্চা ধরে গেল। এখন প্রশ্ন হয়ে গেল, এইরকম এখন তৈরি হয়েছে আমাদের, গরুটা হিটে আসলে আমরা সিমেন্ট দেব না, ডাইরেক্ট বাইরে ওই যে যখন ওই যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে যে তৈরি হলো, ওটার নাম হলো ভ্রূণ। এখন বিদেশে করতেছি কি, হিটে আসলে ওই ভ্রূণ যায় এই ভিতর দিয়ে যায় জরায়ু দিয়ে দেয়, আলাদা তৈরি করে। সায়েন্স এর না। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। বিদেশে চলছে, আমাদের দেশে এখন আসে নাই। এটাকে সেক্সিং সিমেন্ট বলে, মানে সার বাচ্চা দেব না বকনা বকনা দেব, বাংলাদেশে আনো হয় নাই। এটাকে সেক্সিং সিমেন্ট করে দিয়ে দেয়, মানে আমরা এটা বলেই দেব এটা সার বাচ্চা অথবা বকনা, এটাকে সেক্সিং সিমেন্ট বলে। আমি থাইল্যান্ডে গেছিলাম, থাইল্যান্ডে সেক্সিং সিমেন্ট ব্যবহার করে, ওরা 3000 টাকা করে নেয় একটা সিমেন্ট ব্যবহার করতে। আমাদের বাংলাদেশে এখনো সেক্সিং সিমেন্ট দেয় না। কেউ যদি বলে থাকে আপনাদের সাথে প্রতারণা। স্যার ইন্ডিয়া তো মনে হয় আছে সেক্সিং, ইন্ডিয়াতে আছে, আমাদের এখানে এখনো আমরা করি না। আমাদের তাও গ্রামে গঞ্জে গেলে ওই মানুষ বলে, এই ভালোদের রানী বাচ্চা দিও বকনা, বুঝলেন নাই কথা না? রানী বাচ্চা বলতে ওই ফ্রিজিয়ান 75% অথবা 100% অথবা 87% অথবা 62%। কিন্তু আপনার গাভীটা বুঝতে হবে যে আপনার গাভীটা কত পার্সেন্টেজ, পয়সার দুধ দেয়। দেখছেন না কথা না? আচ্ছা, এখন আপনারা এতক্ষণ যা যা বললাম, আপনারা একটু কোশ্চেন করেন, আমি শেষ করে দেব। বলে মানে কালোটার মধ্যে কোনোভাবেই লালটা দিব না। আচ্ছা, আজান হচ্ছে, আমাকে